নমস্কার, আমি দীপঙ্কর সাহা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো ভারত পাকিস্তান যুদ্ধ। কেন ভারত পাকিস্তানকে এখনো আক্রমণ করেনি বা এতদিন ধরে আক্রমণের এই যে যুদ্ধ ভাব চলছে, তার ফলেও ভারত কেন এখনো পর্যন্ত পাকিস্তানকে আক্রমণ করেনি পহেলগাম সন্ত্রাসী হামলার পরবর্তীতে? এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলোকে আমাদের ভেবে চলতে হবে। প্রথম বিষয়, কেন আক্রমণ করেনি বা ভারতের পরিকল্পনাটা কি সেটা যদি বলতে চাই, তাহলে মূলত আমাদের একটা দিক বা একটা বিষাদ বৈশ্বিক পরিস্থিতিকে আমাদের ভাবতে হবে। কিরকম? মূলত ভারত এখন কি বিশ্বের চতুর্থতম অর্থনৈতিক শক্তিশালী দেশ, যাদের আমাদের অর্থনৈতিক প্রায় $4 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছে গেছে জিডিপি। তো সেই ক্ষেত্রে এই যদি এখন ভারত পাকিস্তানের যুদ্ধ লাগে, তাহলে সেক্ষেত্রে সব থেকে কারা সুবিধা বা কারা উপকৃত হবে সেটা একটা প্রশ্ন থেকে যায়। তো এই প্রশ্নের উত্তরে কিভাবে কি হচ্ছে আমরা যদি জানতে চাই, তাহলে দেখতে পাবো যে বর্তমান যুগে আমেরিকার ট্যারিফ যুদ্ধের ফলে চীন থেকে বিভিন্ন কোম্পানি ভারত এবং ভিয়েতনামে চলে আসছে। আইফোনের মতো কোম্পানি ভারতে তাদের পুরো প্রোডাকশন লাইন নিয়ে চলে আসার জন্য কথাবার্তা চলছে এবং নিয়েও আসবে। এর মাঝেই প্রায় আইফোন ভারতের তৈরি বা অ্যাসেম্বলি আইফোন আমেরিকায় প্রায় $2 বিলিয়ন আইফোন রপ্তানি করেছে। তো এখানে একটা প্রশ্ন আসছে যে এই যে চীন থেকে যে মূলত যে এই যে বৈদেশিক মুদ্রা ফ্লো বা বিভিন্ন কোম্পানিগুলো যে সরে আসছে, এই সরে আসার আটকানোর ক্ষেত্রে চীনের কি ভূমিকা পালন করছে, চীন কি পরিকল্পনা বা করছে? সেক্ষেত্রে একটা বলে রাখি যে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো আছে, তাদের ব্যবহার করেই মূলত চীন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা বৈরিতা বা যুদ্ধ ভাব তৈরি করতে চাইছে, যার ফলে যুদ্ধ লাগলে এই যে বিদেশি কোম্পানিগুলো যারা চীন ছেড়ে ভারতে চলে আসছেন, তার একটা কারণ কেন আসছেন, তারও একটা কারণ আছে। কারণ ভারত আমেরিকার সঙ্গে শুল্ক নীতিতে একটা সমঝোতার দিকে চলে আসছে, জিরো ট্যারিফে চলে আসছে, যার ফলে ভারতের সাথে যত সম্ভব আমেরিকার একটি চুক্তি হয়ে যাবে, যার ফলে আমেরিকান কোম্পানিগুলো বা বৈদেশিক কোম্পানিগুলো বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে আমেরিকার শুল্ক নীতির প্রভাব খুব একটু কম পড়বে। তো সেই ক্ষেত্রে চীন চাইছে যে এই দুই দেশের মধ্যে যদি যুদ্ধ লেগে যায়, তাহলে বৈদেশিক কোম্পানিগুলো আর ভারতে চলে আসতে পারবে না। কারণ যুদ্ধ পরিস্থিতি হলে তাদের মুনাফা থেকে শুরু করে তাদের পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছু একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হবে, তারা আসতে চাইবে না, অরাজক পরিস্থিতির মধ্যে তারা আসতে চাইবে না। এটি একটি কারণ। এবং এই কারণের জন্যই চীন কি চাইছে, বাংলাদেশকে প্রবুদ্ধ করছে এবং আরাকান আর্মি বা মিয়ানমারের সঙ্গে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছে, এবং এইদিকে পাকিস্তানের সঙ্গে একটা সংঘর্ষ এবং লাদাখ সীমান্তে বা ভারত পাকিস্তান সীমান্তে একটা সংঘর্ষ পরিস্থিতি তৈরি করেছে। এটি একটি চীনের বৃহত্তম পরিকল্পনা, যার ফলে ভারতকে অর্থনৈতিক শক্তি বা সুপার পাওয়ার হওয়া থেকে আটকানোর একটা প্রচেষ্টা চলছে। সেই সঙ্গে আমেরিকারও কিছু স্বার্থ গোষ্ঠী এতে কাজ করছে, আমেরিকাও কিছু স্বার্থ এখানে জড়িত আছে। আমেরিকা কি চাইছে? আমেরিকা কখনোই চাইবে না চীন যেভাবে উন্নতি করেছে এবং বৈশ্বিক সুপার পাওয়ারের দিকে এগিয়ে চলেছে, সেই একইভাবে ভারতের অর্থনীতি যে হারে প্রবৃদ্ধি হচ্ছে, তার মাধ্যমে ভারতের একটা মহাশক্তি বা বিশ্বশক্তি হয়ে উঠুক এবং আমেরিকার একটা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠুক। বর্তমান সময়ে হয়তো আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রয়েছে, কিন্তু এমন কোনো কথা নেই যে প্রত্যেকটা বছর বা আগামীতেও সেই একই সুসম্পর্ক বজায় থাকবে। কারণ ভারতের যত দিন যাবে তত বৈশ্বিক শক্তি থেকে অর্থনৈতিক শক্তি এবং মিলিটারি শক্তি বৃদ্ধি পাবে, এবং ভারতও তার ফরেন পলিসিকে নিজের স্বার্থেই পরিচালিত করবে। তো সেখানে আমেরিকাও চাইবে না যে ভারত একটা সুপার পাওয়ার বা হয়ে যাক। তো সেখানে আমেরিকাও তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় নিয়ে এসছে এবং আরাকান আর্মিকে মদত দিচ্ছে এবং একটা করিডোর দেওয়ারও প্রচেষ্টা চলছে বাংলাদেশের মধ্যে দিয়ে। তো এই পরিস্থিতিগুলো চলছে। তবে এখন চলে আসছে কি, যে ভারত কি আদতে পাকিস্তানকে আক্রমণ করবে? এটা তো অর্থনৈতিক দিক চলে গেল, কিন্তু আক্রমণ করবে একটা প্রশ্ন সবার মনেই রয়ে গেছে। এটা ভারত একটা স্ট্র্যাটেজিক্যালি পয়েন্ট দিয়ে খেলছে। কিরকম? ভারত চাইছে না প্রথম আক্রমণটা ভারতের তরফ থেকে হোক, সেই জন্য ভারত কি করছে, কাশ্মীর সীমান্তে বা
কাশ্মীরে যে সিন্ধু নদী উপত্যকায় যে 5টি উপনদী আছে তাদের মধ্যে যে ড্যাম বা জলবিদ্যুৎ প্রকল্পগুলো আছে সেইগুলো ভারত পাকিস্তানের জল বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিলে কি হয়, পাকিস্তানের যে অর্থনীতি একটা ব্যাপক পরিমাণে আঘাত পাবে এবং অর্থনীতি ধ্বংসের দিকেই যাবে। এমনিতে তো ধ্বংসের দিকে গেছে। তো তার ফলে কি হবে, পাকিস্তান বাধ্য হয়ে একটা ভুল প্রচেষ্টা নিতে বাধ্য হবে। এর মধ্যেই পাকিস্তান বলছে যে সিন্ধু জল চুক্তি ভঙ্গ বা জল আটকানো একটি একটা বা যুদ্ধের পরিস্থিতির সমান, যুদ্ধ ঘোষণার সমান। সেক্ষেত্রে ভারত চাইছে পাকিস্তান যেন প্রথম আক্রমণটা বা প্রথম ভুলটা করুক। এই ভুলটা করার ফলে ভারতের প্রথম কাজ হবে পিওকে দখলের প্রচেষ্টা, যেটা বিজেপির ম্যানিফেস্টো থেকে শুরু করে সমস্ত কিছুতে উল্লেখ থাকে বা বিভিন্ন নেতাদের বক্তব্যেও এটি প্রায় উল্লেখ থাকে যে আমাদের পিওকে আমরা দখল করবই। তো ভারতের একটা বৃহত্তর পরিকল্পনা আছে কিভাবে পিওকে দখল করবে সেইটা। এবং এইখানে আরেকটা প্রশ্ন চলে আসে, যে কি প্রশ্নটা, যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ আসে তাহলে কি নিউক্লিয়ার যুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের দিকে এগোবে? সেক্ষেত্রে আমি আমার পার্সোনালি বা আমার যতটা জ্ঞান আছে সেখান থেকে বলি না, পারমাণবিক যুদ্ধের দিকে এগোবে না। ভারত একটা সার্টেন পরিস্থিতি পর্যন্ত তার যুদ্ধ পরিচালনা করবে, তারপরে থেমে যাবে। কিরকম? ভারতের প্রধান লক্ষ্য কি? পিওকে দখল করা, পাকিস্তান অকুপাই কাশ্মীরকে দখল করে অখণ্ড ভারতের প্রচেষ্টা করা। তো ভারত চাইছে এই পিওকে দখল করা। যখনই ভারত যুদ্ধে একটা কনভেনশনাল যুদ্ধে জড়াবে, তো কি হবে, এই পিওকে দখলের জন্য একটা প্রচেষ্টা করবে এবং এইটুকুনি দখল করা হয়ে গেলে ভারত স্টপ হয়ে যাবে এবং আন্তর্জাতিক বা রাশিয়ার সহায়তায় বা আমেরিকার মধ্যস্থতায় পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা চুক্তি হয়ে যাবে এবং যুদ্ধ থেমে যাবে। এটা একদম পরিকল্পিত। এবং পারমাণবিক যুদ্ধের কোনো প্রশ্ন এখানে আসছে না, কারণ পারমাণবিক যুদ্ধ একটা বিধ্বংসী যুদ্ধ। পারমাণবিক যুদ্ধ যদি করে তাহলে প্রথম আঘাতটা কার দিক থেকে আসবে? অবশ্যই পাকিস্তানের দিক থেকে। পাকিস্তান যদি আঘাত করে তাহলে পাকিস্তানের পুরো একটা শহর নেই যেখানে ভারত আঘাত করতে পারবে না। অর্থাৎ পাকিস্তান পুরোটাই বিনষ্ট হয়ে যাবে, ম্যাপ থেকে মুছে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। তো সেই ভুলটা পাকিস্তান করবে না। এবং ভারত, আরেকটা প্রশ্ন চলে আসে, সবার মনেই প্রশ্ন আসছে, ভারত যদিও যুদ্ধ করে তো এতদিন অপেক্ষা করছে কেন? ভারতের একটা দীর্ঘতম পরিকল্পনা চলছে। ভারত আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ দেখেছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি দেখি আমরা, তাহলে সেক্ষেত্রে দেখবো কি, রাশিয়া একটা মহাশক্তিধর দেশ। তবুও পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার পরেও রাশিয়া কিন্তু ইউক্রেনকে হারাতে পারছে না। একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অঞ্চল দখল করার পরে স্তব্ধ হয়ে যাচ্ছে। ফলে এই রাশিয়ার এত শক্তি থাকার পরেও রাশিয়া তার যুদ্ধের সফল হচ্ছে না। এবং এমনকি উত্তর কোরিয়া থেকে মিসাইল থেকে শুরু করে সেনা থেকে শুরু করে গোলাবারুদ সাহায্য নিতে হচ্ছে। তো এই পরিস্থিতিগুলো ভারতকে ভাবিয়ে তুলেছে এবং ভারত এই পরিস্থিতি কতদূর নিয়ন্ত্রণ করা যায় এবং কতদূর কিভাবে পরিকল্পনা করে তার বিজয়টাকে সুরক্ষিত করা যায়, সেই পরিকল্পনায় একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের মধ্যে, ভারতের নীতি নির্ধারক বা যুদ্ধ বিশারদদের মধ্যে চলছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী ভারত এগোচ্ছে। তো বলবো, অধৈর্য না হয়ে আমরা মূলত এখন কি প্রচেষ্টা চলবে, কি বা লক্ষ্য চলবে একটাই, পাকিস্তান ভুল করুক, পাকিস্তান যে কোনো একটা ভুল করুক। কারণ কালকেই আমরা দেখেছি যে আমাদের একটা P8I নেপচুন, যেটা সমুদ্রের সাবমেরিন হান্টার জাহাজ, সেটি পাকিস্তান সীমান্তে প্রবেশ করেছিল এবং পাকিস্তানি নৌবাহিনী এবং পাকিস্তানি অ্যাসেটগুলোকে পরিদর্শন করে এবং তাদের উপর গোয়েন্দাগিরি চালায় এবং পাকিস্তান তার উপরেও নজরদারি করে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসছে কি, পাকিস্তান যেহেতু আমাদের P8I-কে তাদের অঞ্চলের ভিতরে প্রবেশ করতে দেখেছে, তবু তারা শুট ডাউন করলো না কেন? কারণ কি? কারণ তারা জানে এই একটি ভুল একটা মহাযুদ্ধ ভারতকে একটা সুযোগ করে দেবে এবং ভারত একটা যুদ্ধের শুরু করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। সেজন্য তারা লক্ষ্য করেও তারা ছেড়ে দিল। এখন পাকিস্তান কি পরিকল্পনা করেছে? পাকিস্তান মূলত পরিকল্পনা করেছে আন্তর্জাতিক ফোরামে, বিভিন্ন ফোরামে এই ইস্যুটাকে, চিনাব নদীর সিন্ধু জলচুক্তি ইস্যুটাকে তোলা হবে এবং তারই পরিপ্রেক্ষিতে সিকিউরিটি কাউন্সিলের বদ্ধ দরজার বৈঠকও হয়েছে। সেখানে কি হয়েছে আমরা বিস্তারিত খবর আসেনি, তবে যত সম্ভব আমাদের যেহেতু ফ্রান্স আছে এবং রাশিয়া আছে, আমেরিকাও আমাদের সমর্থনেই আছে,
তো এমন কিছু রেজলিউশন পাসও হবে না, বা পাকিস্তানের কোনো বক্তব্য এখানে গুরুত্ব পাবে না, কারণ আমাদের এই বন্ধু মিত্রগুলো দেশগুলো আছে। আমাদের একটা নেগেটিভ পয়েন্ট আছে। নেগেটিভ পয়েন্টটা কি? নেগেটিভ পয়েন্টটা হলো বর্তমানে আমাদের যে মিত্র দেশ, যাদের কাছ থেকে আমরা অস্ত্র সাহায্য পেতে পারি, বা মিসাইল সাহায্য, বা গোলা বারুদ, বা সর্বাত্মক সাহায্য পেতে পারি, সেটা হলো রাশিয়া এবং ইসরায়েল। এই রাশিয়া মূলত ফেসে আছে ইউক্রেন যুদ্ধের সঙ্গে, তো তার সাহায্যে আমরা গোলা বারুদ বা মিসাইল বা সাজ সরঞ্জাম পেতে সক্ষম নয়, কারণ রাশিয়ার অরিজিন আমাদের ম্যাক্সিমাম শস্ত্র। তো সেই যখন যুদ্ধ বাঁধবে, তখন এই যে ক্ষুদ্র যন্ত্রাংশ, এগুলো কিন্তু রাশিয়াকে সরবরাহ করতে হবে। যদিও আমরা কিছুটা পরিমাণে আমাদের লোকাল সাপ্লাই চেইন তৈরি করেছি, তবুও বৃহত্তর অংশে ইঞ্জিন থেকে শুরু করে কিন্তু রাশিয়ার কাছে আমরা নির্ভরশীল আছি। তো এটা একটা প্রবলেমের জায়গায় চলে আসছে। আর একটা হলো কি, ইসরায়েল মূলত গাজায় এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর একটা যুদ্ধের ক্ষেত্রে আটকে আছে। তো সেই ক্ষেত্রে ইসরায়েল আমাদের সর্বাত্মক সমর্থন দিয়ে অস্ত্র সাহায্য করতে পারবে না। তো এই দুই জায়গা, বা আমেরিকা হলো দুমুখো সাপ যাকে বলে। একদিকে পাকিস্তানকে F-16 এর জন্য যন্ত্রাংশ সরবরাহ করছে, অপরদিকে ভারতকে বলছে যে তোমরা লাগো, আমরা অস্ত্র সাহায্য করব। তো আমেরিকাকে বিশ্বাস করে যুদ্ধে নামা এরা সম্পূর্ণ অর্থহীন। তবে ভারত পাকিস্তানের যে অস্ত্রশস্ত্র বা মিলিটারি শক্তি, সেক্ষেত্রে ভারতের সঙ্গে তুলনাই হয় না। ওদের যদি 5টা মিসাইল দিয়ে আমাদের আঘাত করে, আমরা 500টা মিসাইল দিয়ে আঘাত করতে সক্ষম। হ্যাঁ, তো ওই পরিপ্রেক্ষিতে আমাদের যে কারো কাছ থেকে অস্ত্র সাহায্য নিতে হবে সেরকমও কিছু নয়। হ্যাঁ, মূলত কিছু পরিমাণে যন্ত্রাংশ সাপ্লাই দেওয়া তারা দিতে পারে। আর একটা কথা বলে রাখি যে ভারত কিন্তু বর্তমানে বিশ্বের একটা বৃহত্তম গোলা বারুদ সরবরাহকারী দেশ। তো ভারতের গোলা বারুদ অভাব হবে না, কারণ আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো আছে, সেগুলো বেসরকারিকরণের মাধ্যমে 7টিকে ভাগ করা হয়েছে। তো সেখান থেকে হিউজ পরিমাণে উৎপাদন হয়ে যাবে। আমাদের যেটা প্রবলেম, আন্তর্জাতিক চাপকে সামাল দিতে হবে, কারণ এই আন্তর্জাতিক চাপের অনেকগুলো ক্ষেত্র আছে। তার মধ্যে কি, মুসলিম বিশ্ব এবং আমরা হিন্দু, এবং আমাদের স্বজাতি বলতে আমরা হিন্দুই একটা দেশ, এবং আমরাই একমাত্র দেশ যারা সুপার পাওয়ার বা মহাশক্তি হওয়ার পথে। কিন্তু পাকিস্তানকে সাহায্য করার মতো বহু দেশ আছে যাদেরকে বলা হয় মুসলিম ব্রাদার। কিরকম? টার্কি, তুরস্ক আছে, সৌদি আরব আছে। সৌদি আরব যত আমাদের সমর্থন করলেও ওআইসি এর মাধ্যমে কিন্তু পাকিস্তানের সমর্থনে কথা বলতে বাধ্য। ইরান আছে, ইরানও আমাদের সাথে ভালো সম্পর্ক থাকলেও কিন্তু যেহেতু মুসলিম ব্রাদার। হ্যাঁ, তারপরে মালয়েশিয়া আছে। এই দেশগুলো কি হবে, যুদ্ধের সময় কিন্তু যতই বলুক যে আমরা ভারতের সমর্থনে বা ভারতের বন্ধু, কিন্তু আদতে কিন্তু তারা কি করবে, পাকিস্তানকে ভিতরে সমর্থন করবে। এই জায়গাগুলো আমাদের একটু ভাবার বিষয় আছে। এবং তার সঙ্গে আমাদের চিরশত্রু এখন বর্তমানে বাংলাদেশ যুক্ত হয়েছে। বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রির দিকেই চলেছে এবং একটা অরাজকতার দিকেই চলেছে। অরাজকতা বলে গৃহযুদ্ধই চলছে বলতে গেলে। তাদের কোনো শাসন নেই, সুরক্ষা নেই, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে, অর্থনীতি ধ্বংসের পথে। যাই হোক, ওটাকে আমি বাদ দিলাম। কিন্তু আমাদের পাকিস্তানের যুদ্ধ যদি লাগে, তো একটা চিন্তার বিষয় থাকবে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ভিতরে নর্থ ইস্টে একটা বৃহত্তর অরাজক অবস্থা তৈরি করার। আরেকটা সংবাদ দিয়ে রাখি যে কিছুদিন আগেই, 2-3 দিন আগেই বাংলাদেশি অরিজিন 2জন আমেরিকান নাগরিক আমাদের নর্থ ইস্টে মণিপুরে গ্রেপ্তার হয়েছে। কিন্তু একটা প্রচেষ্টা চলছে, কিন্তু আমাদের ভিতরে আমাদের নর্থ ইস্টকে বিশৃঙ্খল করার জন্য। তবে এই সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে আমাদের একটা বৃহত্তর পরিকল্পনা নিয়ে হতে হবে, এবং যুদ্ধ অবশ্যম্ভাবী সেরকম বলবো না, তবে যুদ্ধ হওয়ার সুযোগটাই বেশি। এবার সরকারের উপরে সমস্ত কিছু নির্ভর করবে কিভাবে যুদ্ধটা হবে এবং কিভাবে ভারত এগোবে। আর আন্তর্জাতিক চাপটাকে কিভাবে সামলাবে, এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মিটিং চলেই যাচ্ছে। হ্যাঁ, তো দেখা যাক আগে কি হয়। এটুকুনি বলে আজকে শেষ করব।